স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসই হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। বঙ্গভবনে রাষ্ট্রপতি ও ৩ বাহিনী প্রধানের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। রাতে বঙ্গভবনে আলোচনা শেষ করে কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক নাহিদ ইসলাম। এই আলোচনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেন, ছাত্রদের এবার সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা বন্ধ ও আইন শৃঙ্খলা রক্ষায় জোরালো ভূমিকা রাখতে হবে। আজহার লিমনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ছাত্র জনতার সফল গণঅভ্যুত্থানের রক্তস্রোতে টিকতে না পেরে টানা ১৫ বছরের শাসনামলের ইতি টেনে যখন ভারতে আশ্রয় নিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী, তখন কাগজে কলমেও তার নেতৃত্বের সংসদ ভেঙে গেল গঠনের ৬ মাসের মধ্যে। দুপুরের দিকে বঙ্গভবন থেকে জানানো হয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২টি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতিকে দেয়া ক্ষমতা বলে এর আওতায় ২০১৭ সালের ২ মামলায় দণ্ড থেকে মুক্তি পাবে সাবেক আরেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটক, গ্রেপ্তার সকল শিক্ষার্থী পাবে মুক্তি। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে পাঠানো প্রেস রিলিজে আরও বলা হয়, এর মাধ্যমে বিলুপ্ত করা হলো দ্বাদশ সংসদ। সংসদ ও সরকার বিলুপ্তির এই প্রজ্ঞাপনের পরই আলোচনা জোর পায়, তাহলে কবে হচ্ছে নতুন কিংবা অন্তর্বর্তীকালীন সরকার? এই সরকারের রূপরেখা তুলে ধরার জন্যই বঙ্গভবনে নিয়ে আসা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়কদের। বাংলাদেশ সেনাবাহিনীর এই কোস্টার বাসে করে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ১৩ সদস্যকে নিয়ে আসা হয়, তখন ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৬টা। এর প্রায় ২ ঘন্টা পর বঙ্গভবনে ঢোকে প্রায় ৩০টি গাড়ির এই বহর। সেনা, নৌ, বিমান বাহিনীর কর্মকর্তাদের এই বহর বঙ্গভবনের ভেতরে ঢোকার পর কেটে যায় আরও ৩ ঘন্টা। সব মিলিয়ে টানা ৫ ঘন্টা ধরে আলোচনার পর ছাত্র শিক্ষকদের এই দলটি মুখোমুখি হয় গণমাধ্যমের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের অন্যতম নাহিদ ইসলাম জানান, প্রধান উপদেষ্টা হিসেবে তাদের প্রস্তাব করা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। সর্বজন গ্রহণযোগ্য, নোবেল পুরস্কার বিজয়ী, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূস প্রস্তাব করেছিলাম, এবং আজকে মহামান্য রাষ্ট্রপতিও সম্মতি দিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ের মধ্যে গঠন করা হবে। তাহলে নতুন সরকার গঠন কিংবা শপথ অনুষ্ঠানে বাধা কোথায়? নাহিদ ইসলাম জানান, চিকিৎসাজনিত কারণে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসতে দেরি হচ্ছে। আমরা ২৪ ঘন্টা বা তারও কিছু সময়ের মধ্যে, অধিক কিছু সময়ের মধ্যেই আমরা পূর্ণাঙ্গ যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের শপথ যে বিষয়টি, সেটি আমরা করে ফেলতে পারবো। ছাত্রদের এই ব্রিফিং এর মাঝে কথা বলেন অধ্যাপক আসিফ নজরুল। তিনি জানান, সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের আলোচনায় তরুণ এসব ছাত্ররা মুন্সিয়ানা দেখিয়েছে। ওনারা অত্যন্ত আন্তরিকতার সাথে আলোচনা করেছেন এবং আমাদের কাছে ওদের সম্পর্কে এত প্রশংসা করেছেন, এবং ওনারা এই যে ছাত্ররা যে বিভিন্ন জায়গাতে ট্রাফিকের দায়িত্ব পালন করছে, মন্দির পাহারা দিচ্ছে, এটা ওনারা অনেক প্রশংসা করেছেন। এবং ওনারা আমাদের এই সমন্বয়কদের দেখে এখনকার তরুণদের প্রতি ওনাদের প্রত্যাশা, শ্রদ্ধাবোধ আমার মনে হচ্ছে অনেক বেড়ে গেছে। এর মাঝে রাত ৯টার দিকে বঙ্গভবনে আসেন ৩ ব্যবসায়ী। তারা জানান, চলমান পরিস্থিতিতে ব্যাহত হচ্ছে উৎপাদন থেকে বিপণন সব ধরনের ব্যবসা কার্যক্রম। পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করতেই বঙ্গভবনে এসেছেন তারা। সব মিলিয়ে এটাই বলা যায়, ২-১ দিনের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার পেতে যাচ্ছে বাংলাদেশের মানুষ। দেশ জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবনতি ঘটেছে, সেই শূন্যতা পূরণে ছাত্ররা যে ভূমিকা রেখেছে, আগামী দিনগুলোতেও সেটি অব্যাহত রাখার অনুরোধ করলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। বঙ্গভবন থেকে আজহার লিমন, এখন ঢাকা।
1974 সালে বাংলাদেশের দুর্ভিক্ষের সময় দারিদ্রতার বিরুদ্ধে সংগ্রাম শুরু করেন। সেখান থেকেই দরিদ্র মানুষের জীবন মান উন্নয়নে ও আর্থিক অন্তর্ভুক্তিতে গ্রামের মানুষকে নিয়ে আসতে গ্রামীণ ব্যাংক শুরু করেন অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। কর্মজীবনে সেই চেষ্টা তাকে এনে দিয়েছে অর্থনীতিতে শান্তিতে নোবেলের অর্জন। ক্ষুদ্র ঋণের মডেল বিশ্ব পেয়েছে সমাদৃত, যা দেশ ছেড়ে আন্তর্জাতিক পর্যায়ে ব্যক্তি মোহাম্মদ ইউনূস ছাড়াও বাংলাদেশকে নতুন পরিচয় এনে দিয়েছে। প্রান্তিকের মানুষকে স্বনির্ভর করতে 1976 সালে চট্টগ্রামের জোবরা গ্রামে শুরু হয় ছোট ছোট অঙ্কের ঋণ দেওয়ার কাজ। মাত্র 2 বছর আগেই দুর্ভিক্ষ দেখেছিলেন বাংলাদেশের মানুষ। দারিদ্র্য বিমোচনায় কাজ করা প্রতিষ্ঠানটি একসময় হয়ে ওঠে গরিবের ব্যাংক, প্রান্তিকের মানুষের দ্বারা পরিচালিত, যেখানে নারীদের অংশগ্রহণ 98%। ঋণ দেওয়ার পদ্ধতি সংহতি দল পদ্ধতি। তাতে সমাজের একজন মানুষ আরেকজনের অর্থনৈতিক উন্নয়নে দলবদ্ধ অংশগ্রহণ করেন। গ্রামের দরিদ্র মানুষকে আর্থিক সংযুক্তির পরীক্ষামূলক এই উদ্যোগ 1983 সালে গ্রামীণ ব্যাংক পরিচয়ে আসে। প্রতিষ্ঠা করেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, যেটি প্রান্তিকের মানুষকে সামষ্টিক অর্থনীতিতে অন্তর্ভুক্তি ও অর্থনৈতিক সক্ষমতা প্রতিষ্ঠায় শক্তি জুগিয়েছে গত 40 বছর ধরে। Mohammed Yunus received this year's Nobel Peace Prize at a ceremony in Norway on Sunday. 2006 সালে যে প্রতিষ্ঠান বাংলাদেশকে বিশ্বের কাছে ক্ষুদ্র ঋণের এই অর্থনীতি নতুন মডেল হিসেবে প্রতিষ্ঠা পায়, যা গ্রামীণ ব্যাংক ও ডক্টর মোহাম্মদ ইউনূসকে দেয়া নোবেল পুরস্কার বাংলাদেশকে নিয়ে আসে বিশ্বের কাতারে। 97% of them are women. 1940 সালে চট্টগ্রামের এই জোবরা গ্রামেই জন্ম নেন ডক্টর মোহাম্মদ ইউনূস। চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, চট্টগ্রাম কলেজ, তারপর 1957 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে উচ্চশিক্ষা শেষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করেন। 1962 সালে চট্টগ্রাম কলেজে প্রভাষক পদে যোগ দেন। 1969 সালে যুক্তরাষ্ট্রের ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করে যোগ দেন মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটিতে। বাংলাদেশে ফিরে 1972 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপনা শুরু করেন। আর্থসামাজিক উন্নয়নে অর্ধশতাধিক সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেন এই অর্থনীতিবিদ। 1996 সালে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টাও ছিলেন এই অর্থনীতিবিদ। 1997 সালে শহর ও গ্রামে প্রযুক্তির মাধ্যমে সেতুবন্ধন তৈরি করতে পল্লীফোন অর্থাৎ গ্রামীণ টেলিকম চালু করেন। 1987 সালে স্বাধীনতা পুরস্কার পান ডক্টর মোহাম্মদ ইউনূস। যুক্তরাষ্ট্রে থাকাকালীন স্বাধীনতা সংগ্রামের সময় বিদেশে বাংলাদেশের পক্ষে জনমত গড়ে তোলা ও মুক্তিযোদ্ধাদের সহায়তা করেন। 1996 সালে দায়িত্ব পালন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ও পরিবেশ ও বন মন্ত্রণালয়ে। 1993 থেকে 95 সাল আন্তর্জাতিক ফোরামে নারী কল্যাণের আন্তর্জাতিক ফোরাম ওয়ার্ল্ড কনফারেন্স অফ ওমেন এর আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির সদস্য ছিলেন। জাতিসংঘের টেকসই অর্থনীতি উন্নয়ন, গ্লোবাল কমিশন অফ ওমেন হেলথ ও জাতিসংঘের নারী ও অর্থনীতির উপদেষ্টা কমিটির সদস্য তিনি। 2014 সালে বিশ্বের শীর্ষ প্রভাবশালী ও 2006 সালে ভারতের সেরা বাঙালির তালিকায় স্থান পান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ক্লিন্টন ফাউন্ডেশনের অনুদাতাদের নামের তালিকাও রয়েছেন এই অর্থনীতিবিদ। 2021 সালে জাতিসংঘ ফাউন্ডেশনের চ্যাম্পিয়ন অব গ্লোবাল চেঞ্জ সহ জাতীয় ও আন্তর্জাতিক প্রায় 150 পুরস্কার রয়েছে ব্যক্তিগত। টেকসই অর্থনীতির উন্নয়ন ছাড়াও ডক্টর মোহাম্মদ ইউনূস সংস্কৃতি ও রাজনৈতিক কর্মকাণ্ডে ও সাহিত্য পত্রিকার সম্পাদনা ও আজাদী পত্রিকায় কলাম লেখার সাথে যুক্ত ছিলেন। 2021 সালের আগস্টে মিরপুরে গ্রামীণ টেলিকমের অফিস পরিদর্শনে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। এছাড়া শ্রমিক কল্যাণ তহবিলে 25 কোটি টাকার অর্থ আত্মসাতের অভিযোগ আনে দুদক। যা নিয়ে শুরু থেকেই হয়রানি, প্রতিহিংসামূলক মামলা ও নিজেকে নির্দোষ বলে জানান এই অর্থনীতিবিদ। সেলিয়া সুলতানা, এখন, ঢাকা। সহিংসতায় প্রাণ হারিয়েছে মারুফ, ইফতি ও হোসেনদের মতো অনেকেই। অনাকাঙ্ক্ষিত মৃত্যুতে পরিবারগুলোর অপূরণীয় ক্ষতি যেমন হয়েছে, তেমনি প্রশ্ন উঠেছে মানবাধিকার লঙ্ঘন নিয়ে। বিস্তারিত জাওয়াদ মাহমুদের প্রতিবেদনে। এই যে পরের পেট দিয়ে গেলি আব্বা, আমার পেট দাও কিনা পরে আমার আব্বা, আমি দেখি আব্বা এত টাকা পাবো। নিহত ছেলের স্মৃতি বুকে জড়িয়ে বাবার আহাজারি। একটা ব্যাগ বইটা লইয়ে যেত জিনিসপত্র আমার বাবা, আবার আইতো। বুকের ধনকে হারানোর শোক ঝরছে কান্না হয়ে।
আজকে 15টা দিন হয়েছে আমার আব্বা আমার ডাকি না। স্বপ্ন ছিল ছেলে ক্রিকেটার হবে, খেলেছিল বয়সভিত্তিক দলেও। আরে আমার বাবা রে, আমার বাবা সব পড়ে রয়েছে। ওরে আমার বাবা, ওরে আমার বাবা রে। সহিংসতায় গুলির আঘাতে স্তব্ধ হয়ে যায় মারুফের হৃদস্পন্দন। আরে রে আমার বাবা রে, আমার বাবা খুব স্মার্ট ছিল। গেছে পরে আমি আবার দিই এতগুলি শব্দ মার তো মন আর এগুলি শব্দ ছাদে উঠছি দৌড়িয়া। পরে ওর বাপের তো মোবাইল নিয়ে এরপর যে কল দিছি, কই কি বাবা তুই কই? আমার ছেলে কই কি মা আমি জানি না আমার রোডে। রবিবার দিন যখন আমি পোস্টমর্টম করে সব ক্লিয়ার করে যখন দেয় আমাকে, তখন আমি ওই ডাক্তারে বলছি, ডাক্তার আমার ছেলে কিভাবে মারা গেল? গুলি খেয়ে মারা গেল। এই বুকটা কষ্ট, আমার ছেলে চোর না ডাকাত না কি? ওভাবে সংসার ছিল, গরিবা ছিলাম, একটা দুইটা জোগাইয়া এই ছেলের ক্রিকেট খেলা শিখাইছি। আল্লাহ রে, আল্লাহ তোমার কাছে বিচার চাই, আমার ছেলের হত্যার বিচার চাই আল্লাহ। এই কক্ষটিতে গ্লাভস, ব্যাট কিংবা এই হেলমেটটি থাকলেও নেই মারুফ। শুধু মারুফেই নয়, এই পরিস্থিতি থামিয়ে দিয়েছে এমন আরও অনেক কিশোরের স্বপ্নযাত্রা। একমাত্র ছেলে হারানোর শোকে ক্ষণে ক্ষণে চোখ মুছছেন মা তসলিমা বেগম। অভাবের সংসারে হাল ধরতে চাকরি নিয়েছিল জুতা কারখানায়। ছেলের খাবার বাটি ও কাপড় দেখতেই মায়ের চোখে নোনা জল। 18 জুলাই শুক্রবার ছুটির দিনে মোহাম্মদপুর নানুবাড়ি যাচ্ছিল 15 বছর বয়সী ইসলাম। গুলিবিদ্ধ হয়ে রায়ের বাজার ফুটপাথেই থেমে যায় এই কিশোরের জীবনযাত্রা। আমার ছেলে কোনো মিছিলে যাইতো, কোনো আন্দোলনে যাইতো, এক কথা ছিল। আমার ছেলে সাধারণ মানুষ, আমার ছেলের একটা গুলি করছে উপর থেকে। কোন ফাঁসনটা আল্লাহ আমার কোনটা এইভাবে খালি করে লাইলো, আমি এটা চাই না যে এই বয়স আল্লাহ আমার পোলা দুনিয়াতে চাইব গা। পায় না 2.5 ঘন্টার পরে লাশটা পাইলো, পাওয়ানোর পরে আমার ফোন দিল। তা আমার ছেলের আঘাতটা আমি দেখলাম কোনো অল বডিতেই নাই, কিন্তু দেখলাম মাথার ভিতরে এদিক দিয়া বাড়ি খাইছে, খাওয়ানোর পরে এদিক দিয়া বাইরে হয়ে গেছে গা। আল্লাহ আমি কি লইয়া বাসু, একমাত্র আল্লাহ দুদু কইয়া দে। কানতে কানতে চোর পানি উগায় গেলে আমার সন্তানের কথা আমি বলতে পারুম না। আল্লাহ আমার একটা সন্তান। এই সাইকেলে চড়েই ছুটে বেড়াতো আব্দুল্লাহ ইফতি। বুলেট থামিয়ে দিল এই কিশোরের দুরন্তপনা। 6 মাস আগে কেনা ছেলের সাইকেলের পাশে দোয়ারত বাবা আর দরজার বাহিরে অসহায় মায়ের চাহনি। অকালেই কেন ঝরল প্রাণ? উত্তর খুঁজছেন বাবা মা। ও প্রত্যেক শুক্রবারে ওইখানে গোসল করতে যায়, সাঁতরায়া ডুবাইয়া গোসল করে। ওদিনকা গোসল করতে গেছে যে গোসল করে আর আসে নাই। আমার ভূতে মৃত্যুর আগে 10 মিনিট আগে বলে 5 মিনিট আগে বলে গেছে, মানুষে জিজ্ঞাসা ভাইয়া তোমার বাসা কই? তখন বলছে যে মধ্যপাড়া। আমি যদি মৃত্যু হয়ে যাই তাহলে লাশটা আমার মার ধারে ফাড়ে। আমি অর্ধেক রাস্তা আসার পথে আমার মাইয়া আবার ফোন দিয়া কইতাছে, আব্বা এই আব্দুল্লাহ তো মারা গেছে, এই যে লাশ লুই আইছে। পরে আমি বাসায় আইলাম, আইসা দেখি আমার পোলা এই উড়ানের মধ্যে আমার পোলার লাশ। কি অপরাধে আমার পুতেরে মারলো হেরা গুলি কইরা? কোন অপরাধ করছিল আমার পুতে? আমার একটাই ছেলে, আমার তো কোনো ভরসা নেই। একটা ছেলে দিয়ে আমার ভরসা। বাপ হয়ে গেছে গা বুড়া, 2 দিন পরে বাপ যাবো গা মরা। আমার দিন ভবিষ্যৎটা কি আমার পুতে? আমার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী সহিংসতায় নিহতের সংখ্যা 150, কিন্তু বিভিন্ন গণমাধ্যমের খবরে সে সংখ্যা 2 শতাধিকেরও বেশি। তবে হতাহতের সব ঘটনা নিয়ে উদ্বেগ জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। কখনো এটা ঘটতে পারে না। এটা সাধারণ নিরীহ মানুষ হোক, ছাত্র হোক, কিশোর হোক, শিশু হোক, এটা রীতিমতো আন্তর্জাতিক যে মানবাধিকার আইন তার পরিপন্থী। এমনকি আমাদের যে সংবিধান, সেই নিরীহ শিশু কিশোরদের উপর, ছাত্র জনতার উপর কোনো আক্রমণ করা যাবে না। এমন কোনো পরিস্থিতি তৈরি যদি হয়, সেইটাও আপনার আইন অনুযায়ী বিশেষ পরিস্থিতিতে আপনার অনেক সময় পুলিশকে
পুলিশ আপনার গুলি করতে পারে। সুষ্ঠু তদন্ত সহ বিচার নিশ্চিত ও মানবাধিকার প্রতিষ্ঠা হলেই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হবে না বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। সিলেটের পাইকারি বাজারে বেড়েছে সবজির সরবরাহ। এতে সপ্তাহ ব্যবধানে কেজিতে 15 থেকে 20 টাকা কমেছে আলু, পেঁপে, কাঁকরোল সহ বেশ কিছু সবজির দাম। তবে দাম বেড়েছে ঝিঙা, লাউ, বরবটির। এই বিষয়ে আরও জানাতে বিস্তারিত সোভানীঘাট থেকে সিলেটের যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি। রাফি, বাজারে কোন সবজি কেমন দামে বিক্রি হচ্ছে এবং এ নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন। জ্যোতিকা, আমি এখন দাঁড়িয়ে আছি সিলেটের সোভানীঘাট পাইকারি আড়তে, যেখানে প্রায় সবজির যে প্রতুলতা আপনারা দেখতে পেয়েছেন গত সপ্তাহে, সেই গত সপ্তাহের তুলনায় কিন্তু আজকে কিন্তু আমরা সবজির সরবরাহ বেশি দেখতে পেয়েছি এবং এখানে বিক্রেতারা বলছেন যে যে পরিমাণ সবজি এখানে রয়েছে সেই সবজি কিন্তু অন্যান্য দিনের তুলনায় অনেকটাই বেশি এসেছে। তবে একটু বলে রাখা ভালো যে তারা বলছেন যে নিয়ন্ত্রণের বাইরে রয়েছে অনেক সবজির দাম, অনেক মৌসুমী সবজির দামও কিন্তু তারা বলছেন যে নিয়ন্ত্রণের বাইরে আছে। সরবরাহ বেশি থাকলেও আড়তদারদের কাছ থেকে তারা সবজি অনেকটা ভালো দামে কিনতে পারছেন। তবে অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি বলা চলে। এখানে আমি যদি সবজির দামগুলো আপনাদের জানিয়ে দিই, যে বরবটি বিক্রি হচ্ছে প্রায় 80 টাকার মতো এবং মূলা বিক্রি হচ্ছে 40 টাকা করে, পটল বিক্রি হচ্ছে প্রায় 40 টাকা করে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে প্রায় 150 টাকা করে, আলু বিক্রি হচ্ছে 55 থেকে 60 টাকার মধ্যে এবং মিষ্টি কুমড়া বিক্রি হচ্ছে 40 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, গোল বেগুন যেটা বিক্রি হচ্ছে সেটা বিক্রি হচ্ছে 80 টাকায় এবং টমেটো যেটা বিক্রি হচ্ছে সেটা একটু বাড়তি দামে বিক্রি হচ্ছে 160 টাকায় বিক্রি হচ্ছে, ঝিঙ্গা বিক্রি হচ্ছে 70 টাকায়, করলা বিক্রি হচ্ছে 70 টাকায়, শসা বিক্রি হচ্ছে 50 টাকা এবং লাউ বিক্রি হচ্ছে 80 টাকা করে, ঢেঁড়স বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকায়, গাজর বিক্রি হচ্ছে 120 টাকায়, কাঁচা কলা বিক্রি হচ্ছে 35 থেকে 40 টাকায়, মুখি বিক্রি হচ্ছে 90 টাকায় এবং কাঁকরোল বিক্রি হচ্ছে 75 থেকে 80 টাকায় এবং আর যে শাকগুলো রয়েছে পালং শাক, ডুগি শাক থেকে শুরু করে যে অন্যান্য সবুজ ধরনের শাকসবজি রয়েছে সেগুলো কিছুটা কমে বিক্রি হচ্ছে এবং তারা বলছেন যে সামনে আরও যে কয়েকটা দিন আছে সেখানে তারা দাম নিয়ন্ত্রণ এবং আরও দাম কমের প্রত্যাশা করছেন। ভ্রাম্যমাণ বিক্রেতারা বলছেন যে একরকম বলা চলে যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু এই যে দাম বাড়তি নিয়ে অনেকটা অভিযোগ করেন, তবে তারা বলছেন যে আড়তদারদের কাছ থেকে যে দামে কিনেন সেই দামে কিন্তু তারা একটু বাড়িয়ে 10 থেকে 15 টাকা বাড়িয়ে বিক্রি করেন, সেটা তারা ক্রেতাদের কাছে বুঝিয়ে বলতে পারে না, যার কারণে ক্রেতারাও অনেক অভিযোগে আছেন এবং তারাও অভিযোগ করেছেন। তো সব মিলে বলা চলে যে দাম নিয়ে অনেকটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিক্রেতাদের কাছে এবং আড়তদারদের কাছে। তো এই ছিল আমার কাছে সিলেটের সোভানীঘাট পাইকারি আড়ত থেকে সর্বশেষ খবরাখবর। ধন্যবাদ রাফি। সিলেট থেকে সবজির সরবরাহ ও দরদাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল রাফি। শেষ করছি এখন সকাল। পুরো আয়োজনের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।